নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের প্রথম অংশ। গল্প পাঠে গল্পের সূত্রধর ও লালন আমি সৌরভ মণ্ডল। বুবাই শিশুশিল্পী দ্রবীন দে, ইন্দ্রজিৎ সান্যাল অনিরুদ্ধ মাসিদ, সৌমাভ হিমাংশু বর্মন, গুরুচরণ পাত্র কোরক ভট্টাচার্য, জ্যাক দেবানিক দাস, নমিতা দেবী পুষ্পিতা হালদার, সুমন সৌভিক দাস, সূর্যকান্তবাবু সুরাজ দে, চন্দ্রকান্তবাবু সজল রায়, সীতাপতি লোকনাথ চ্যাটার্জি, আবহ সঙ্গীত সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে গল্পগুচ্ছের আজকের নিবেদন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের প্রথম অংশ। ঝড়ের গতিতে ছুটে চলেছে ট্রেন। সৌমাভ জানলার বাইরে চোখ রেখে বসে আছে। কখন যে জ্বলন্ত সূর্য মাথার ওপর উঠে গেছে সে খেয়ালই করেনি। গলানো গিনির মতো রোদের বুকে শঙ্খচিলের ডানা। জল টলমলে খালগুলো জানলার বাইরের দিক থেকে ছুটে চলেছে। উল্টো দিক থেকে হঠাৎ একটা ছুটন্ত ট্রেন বিশ্রী শব্দ করে প্রকৃতির বেনিয়াসহ কলা মারিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেল সৌমদের ট্রেনটা অতিক্রম করে। সৌম এবার পাশে বসা ইন্দ্রর দিকে চোখ ফেরালো। দেখা গেল তখনও সেই স্পাইডার নোট বইটা নিয়ে সে পড়ে আছে। 3 দিন আগে ইন্দ্রর সঙ্গে এক বয়স্ক ভদ্রলোক দেখা করতে এসেছিলেন। তারই গ্রামে আজ যাওয়ার জন্য ইন্দ্র ও সৌম বেরিয়েছে। সরাইঘাট এক্সপ্রেসে রিজার্ভেশন পেতে খুব একটা অসুবিধে হয়নি। সৌম এর আগে অবশ্য পৌষ মেলায় শান্তিনিকেতন এসেছে। আর তাছাড়া বীরভূমে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হয়েছিল ইন্দ্রের সঙ্গে মামা ভাগ্নে পাহাড়ে। সোমনীল বাবুর মৃত্যুর রহস্যের কিনারা করার পর ইন্দ্রের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তেমন কোনো কাজও ছিল না। আর সৌমর তো স্কুলের পরীক্ষার 1 মাস আগে ছাড়া বাকি দিনগুলো তো ঝা হাত পা। তাই রহস্যের কথা না ভেবেই অনেকটা লাল মাটির টানেই দুজনে বেরিয়ে পড়ল। যাই হোক, 3 দিন আগে সেই বিকেলটার কথা না বললে আপনারা আজকের গল্পটায় ঠিক ঢুকতে পারবেন না। ইন্দ্র ফোনে তখন ঝিলিকদের সাথে কথা বলছিল, আর সৌম তখন মিস ঝিলিক সেনগুপ্তের দিদি তকমাটা কবে বৌদিতে রূপান্তরিত হবে সেটা ভাবতে ভাবতে জানলার বাইরে একটা মাকড়সার জাল বোনা দেখছিল। তখনই কলিং বেলটা সশব্দে বেজে উঠল। সৌম উঠে গিয়ে দরজা খুলতেই এক ভদ্রলোককে দেখতে পেল। বয়স 60-এর কাছাকাছি। বিস্তৃত কপাল, গোল মুখ, কাঁচা বাঁকা চুল সযত্নে পেছনে ওল্টানো। মোটা ফ্রেমের চশমার ভেতরে ঝকঝকে চোখে ঘিরে অলৌকিক ব্যক্তিত্ব। সৌম ভদ্রলোককে ঘরে ঢুকে সোফায় বসতে দিল। আমার নাম গুরুচরণ পাত্র। তুমি নিশ্চয়ই ইন্দ্রজিৎ সান্যাল, আর তুমি নিশ্চয়ই সৌম্য, তাই তো? বললেন ভদ্রলোক। সৌম মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি সৌমাভ। তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। আসলে তুমি যে এতটা ইয়াং ডিটেকটিভ জানতাম না। দার্জিলিংয়ে ক্রিকেট রহস্যের সমাধান হওয়ার পর তোমার নাম আমি খবরের কাগজে দেখেছিলাম। আই ডোন্ট মাইন্ড, কিন্তু আপনি আমাদের কাছে? ভদ্রলোক সৌমর কাছ থেকে 1 গ্লাস জল নিয়ে প্রায় পুরো জলটুকু শেষ করে বলতে শুরু করলেন। দেখো, আমি তোমাদের কাছে না এসে পুলিশে ইনফর্ম করতে পারতাম, কিন্তু আপনার সমস্যাটা আপনার মতো মানে তোমার মতো একজনই সমাধান করতে পারে। গত কয়েকদিন থেকে একজন আমাকে ফোনে হুমকি দিচ্ছেই বলে যে আমার সেই মহামূল্যবান ব্লু ডায়মন্ডটা না দিলে আমাকে খুন করবে। ব্লু ডায়মন্ড? প্রশ্ন করল সৌম। হ্যাঁ, আমার কাছে বহু পুরাতন বাদশাহী আমলের একটু নীল হিরে আছে।
আমার প্রপিতামহ আমায় ওটো দিয়েছিলেন। সেই হীরের দাম বর্তমান বাজারে কয়েক লাখ টাকার মতন। অনেকে এসেছেন ওটো কিনবার জন্য, 80 লাখ পর্যন্ত দিতে রাজি। তবুও ওটো আমি বিক্রি করিনি, আর কোনোদিনও করব না। আমার মৃত্যুর আগে ওটো আমি মিউজিয়ামে দিয়ে যাব ভাবছি। হিরেটা কি আপনার চুরি গেছে গুরুচরণ বাবু? বলা হচ্ছে যে হিরে চুরির জন্য আপনি এখানে এসেছেন, নাকি ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে? বলে ওঠে ইন্দ্র। হিরে আমার চুরি যায়নি ঠিকই ইন্দ্রজিৎ বাবু, কিন্তু কেউ যে আমার সঙ্গে মস্করা তামাশা করে হুমকি দিচ্ছেন না, সেটাও আমি নিশ্চিত। আপনার বাড়ি কি বীরভূমের দিকে? কথাবার্তার টান শুনে মনে হচ্ছে তো ঠিকই ধরেছ। আচ্ছা, আপনার বাড়িতে টেলিফোন নেই বা মোবাইল ফোন? হ্যাঁ আছে, ওসব আমি ব্যবহার করি না। তবে তোমার মনের প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি তো তোমাকে ফোনেই সব বলতে পারতাম, কেন এতটা ছুটে এলাম তাই তো। একটা কথা তোমার জানা দরকার, আমাকে যে কেউ ফোনে হুমকি দিচ্ছে বা আমি আজ তোমার কাছে এসেছি, তা আমার বাড়ির লোক কেউ জানে না। বুঝলাম। আপনার ফ্যামিলিতে আর কে কে আছেন? আমার স্ত্রী 1 বছর হলো মারা গেছে। আছে আমার 2 ছেলে, সূর্যকান্ত ও চন্দ্রকান্ত। ছোট ছেলে চন্দ্র বিয়ে হয়নি। সূর্য স্ত্রী নমিতা আর ওদের 9 বছরের ছোট ছেলে বুবাই। তাছাড়া বাড়িতে ড্রাইভার আর কাজের লোক। এত দূর বলে ভদ্রলোক একটু থামলেন। পরনের হাইনেক পাঞ্জাবি থেকে পানের একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো বার করে একটা পান মুখে পুরে আবার বলতে শুরু করলেন। দেখো, আমি রিস্ক নিতে চাই না, তাই আগে থাকতেই তোমাদের কাছে এসেছি। তোমরা আমাদের বাড়িতে গিয়ে কিছুদিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারো। সেখানে তেমন কিছু ঘটবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। তাছাড়া যে আমাকে হুমকি দিচ্ছে তাকে ধরতে পারলে আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত করব না। ইতিমধ্যে ইন্দ্র সোফা ছেড়ে জানলায় উঠে গেছে। পারিশ্রমিকটা বড় কথা না, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে একটা অজানা রহস্য জাল বুনতে শুরু করেছে। আপনার এই তেমন কিছু ঘটবে না কথাটার মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে। আমি আপনার বাড়ি যেতে রাজি, তবে এখানে আমার অফিসে কিছু কাজ আছে, সেগুলো সেরে 3 দিন পরে যাব। আর আমার সঙ্গে আমার এই সহকর্মীটিও যাবে। আপনাদের লাল মাটির দেশ বেশ কিছুদিন ঘোরা যাবে। অনেক ধন্যবাদ। এই নো, আমার বাড়ির ঠিকানা ডিটেইলে লেখা আছে। স্টেশনে আমার গাড়ি অপেক্ষা করবে। ভদ্রলোকের মুখে পান থাকার দরুন শেষের কথাগুলো অস্পষ্ট লাগলো। ভদ্রলোক চলে যাওয়ার পরে সৌম্য বলল, ব্যাস, এত সুন্দর ঘুরতে যাওয়ার একটা এত বড় সুযোগ এত সহজে চলে আসবে ভাবতেই পারিনি ইন্দ্রদা। তবে তুমি যাই বলো, এই ধরনের কেসে রহস্যের চেয়ে ঘুরতে যাওয়ার আনন্দটাই বড়। কিন্তু আমার কাছে কেসটা মোটেই সহজ মনে হচ্ছে না সৌম্য। ভদ্রলোক হিরেটা নিয়ে যে খুবই উদ্বিগ্ন, মুখ দেখলেই টের পাওয়া যায়। সব থেকে বড় কথা, উনি বাড়ির কাউকে না বলেই এখানে এসেছেন। তার মানে ছেলেদের বা বৌমার প্রতি তার একটুও বিশ্বাস নেই, নাকি অন্য কোনো কারণে এই গোপনীয়তা, নাকি উনি বাড়ির কাউকে সন্দেহ করছেন? ভদ্রলোকের কাছে ডায়মন্ডটা সত্যিই আছে কিনা সেটাই বিশ্বাস হচ্ছে না। আছে আছে, আমার মন বলছে আছে, আর সেটা নিয়েই কিছু ঘটতে চলেছে। সেদিনকে লেজেস্টার হেমিংওয়ে নামে এক ফরেন লেখকের স্পাইডার নোট বইটা পড়ছিলাম। ইন্দ্র দৃষ্টি তখন জানলার বাইরের মাকড়সাটার দিকে। তখন দক্ষ কারিগরের মতন মাকড়সাটা জাল অনেকটাই বুনে ফেলেছে। জানিস সমু,
মাকড়সার জাল ছিঁড়ে যাওয়ার আগে স্বাভাবিক দৈর্ঘ্যের 5 গুণ বড় হতে পারে। এই জালের আর এক নাম অর্ব। প্রথমে ঘাসের শীষ বা উঁচু বেড়ার ডগা থেকে একটা সুতো তৈরি করে এর মুখে লালা দিয়ে, পরে ওই সুতো থেকে অত্যন্ত টাইট সুতো লাগানো হয়, যাকে বলে জাম্পার। এই সুতোতেই পোকামাকড় এসে আটকে পড়ে। জালটা থেকে সোজা আর একটা সুতো চলে যায় মাঝখানে, মাকড়সার কাছে, যার কাঁপুনিতে এরা বুঝতে পারে যে শিকার পড়েছে। আশ্চর্য, ভাবা যায় না সোম। আমার গোয়েন্দা জীবনে হাজার রহস্যের থেকেও রহস্যময় এই মাকড়সার জাল। গুরুচরণ বাবুর ব্লু ডায়মন্ড রহস্যটাও এবার ক্রমে ক্রমে জাল বুনছে। এখনো 3 দিন অপেক্ষা করতে হবে। কতক্ষণ অপেক্ষা করছেন ইন্দ্রজিৎ বাবু? একটা অচেনা আওয়াজ শুনে সৌম্য ও ইন্দ্র পেছন ফিরে তাকালো। দেখা যায় বয়স 30 বছরের একটা লোক তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে আছে। বেতের মতো ছিপছিপে চেহারা, নাক মুখ কাটা কাটা, তামাটে গায়ের রং, আর পরনে হাইনেক গেঞ্জি আর ঘেউ কুকুরের মতো জিন্স। আপনি ইন্দ্রজিৎ সান্যাল তো? আমি জ্যাক, গুরুচরণ বাবুর ড্রাইভার। ইন্দ্র হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। তারপর ইন্দ্র ও সৌম্য পাশে দাঁড়িয়ে থাকা একটা রংচটা ট্যাক্সিতে উঠে পড়ল। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না। আচ্ছা, আপনি কতদিন এই বাড়িতে কাজ করছেন? ইন্দ্র গাড়ির মধ্যে প্রশ্ন শুরু করে দিয়েছে দেখে সৌম্য বাইরের দিকে তাকালো। গাড়ি চলেছে লাল মোড়ামের রাস্তার ওপর দিয়ে। এক পাশে ধান ক্ষেত আর এক পাশে টালির চালের বাড়ি। কদাচিৎ 2-4টে পাকা বাড়িও চোখে পড়ছে। সুন্দর এক গ্রামের পরিবেশ। সন্ধে হতে চলেছে। পশ্চিমের সান্ধ্য আকাশটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন ডিমের কুসুম ফাটিয়ে ঘেঁটে দিয়েছে। এক অপার্থিব নৈসঙ্গিক আভা পেইন্টের কালারের মতো সুন্দর প্রতিভাত হচ্ছিল। ট্যাক্সিটা জ্যামিতির প্যারাম্বুলারের মতো কাঁচা রাস্তা দিয়ে এঁকে বেঁকে একটা লোহার গেটের সামনে এসে দাঁড়ালো। গুরুচরণবাবু বাইরেই অপেক্ষা করছিলেন। চারপাশটা তখনও বেশ অন্ধকার, তবুও বোঝা যাচ্ছিল চারপাশে সুন্দর একটা বাগানসহ গুরুচরণবাবুর দোতলা বাড়িটা বেশ শৌখিন। সূর্যকান্ত বাবুর ছোট ছেলে বুবাই ছাড়া সকলের সাথেই আলাপ হলো। একতলা 3টে রুম ছাড়া রয়েছে একটা বড় ডাইনিং। একটাতে গুরুচরণ বাবু আর অন্য দুটোতে সূর্যকান্ত ও চন্দ্রকান্ত বাবু থাকেন। দোতলা 2টো রুমের একটাতে থাকে বাড়ির পার্মানেন্ট ড্রাইভার জ্যাক, আর অন্যটাতে ইন্দ্রদের জন্য প্রস্তুত করা হয়েছে। কথায় কথায় জানা গেল হুমকির ব্যাপারটা আজ সকালে বাড়ির সবাইকে বলে দিয়েছেন গুরুচরণ বাবু। কালকে ব্লু ডায়মন্ডটা দেখানোর কথা বলে গুরুচরণ বাবু সবার সাথে ইন্দ্র ও সৌম্যর আলাপচারিতা সারলেন। গুরুচরণ বাবুর ঘর থেকে হালকা রবীন্দ্রসঙ্গীতের সুর ভেসে আসছে। সূর্যকান্ত বেশ শৌখিন মানুষ। গ্রামের পোস্ট অফিসে কাজ করেন। যথেষ্ট গম্ভীর, সংযত এবং লালিত্যময়। ছেলে বুবাইকে দেখাশোনা ছাড়া সংসারটা তাকেই চালাতে হয়। চাকর বলতে আছে একজন, নাম লালন। রাতে এ বাড়িতে থাকে না। সৌম্য ও ইন্দ্র দোতলার রুমে এলো। ঘরটা বিশেষ বড় নয়। পাশাপাশি 2টো বেড, 2টো জানলা এবং চেয়ার টেবিল রয়েছে। সৌম্যর একটু গরম বেশি লাগে বলে সে জানলার ধারের বেডটাই পছন্দ করলো। কলকাতার তুলনায় এখানের গরমটা বেশ চিরচিরে। চলল আর এক প্রস্তুত টিফিন পর্ব। সেলোফেনে মোড়া ঘড়িটার দিকে সৌম্য তাকিয়ে দেখল ঘড়িতে বাজে রাত 8:30। ড্রাইভার জ্যাক তখনও আসেনি। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। জানলার পর্দার আড়ালে দেখা যাচ্ছে আকাশের ভরাট চাঁদ। নিচের মোরাম রাস্তার ওপরে পাতলা রূপলি পথ বিছিয়ে দিয়েছে জ্বলন্ত জ্যোৎস্না। গাছগুলো থেকে ভেসে আসা মিষ্টি সুবাস ঘরে ঢুকছে। পাশাপাশি কোনো বাড়ি নেই বলে চারপাশটা কেমন যেন রহস্যময়। কালো আর সবুজের ছায়াস্পর্শে অজস্র জোনাকি নক্ষত্রের মতো মিটমিট করছে। বিশ্বভারতীর ক্যাম্পাস ছাড়িয়ে প্রায় 30 কিলোমিটার দূরে গুরুচরণ বাবুদের এই নিঃশব্দ গ্রাম।
ইতিমধ্যে সূর্যকান্ত বাবুর স্ত্রী নমিতা দেবী একটা হারিকেন দিয়ে গেলেন আর বললেন, আমাদের এই গ্রাম্য এলাকায় এই একটাই সমস্যা, কারেন্ট চলে যাওয়া। আজ আবার এমার্জেন্সিটা চার্জে বসানো হয়নি, একটু মানিয়ে নিন আপনারা। এই বলে নমিতা দেবী চলে গেলেন। তার কিছুক্ষণ বাদে দরজার আড়ালে কার যেন ছায়া দেখা গেল। ইন্দ্র বলল, বোবাই, ভেতরে এসো। দেখা গেল একটা 8-9 বছরের ফুটফুটে ছেলে ঘরে প্রবেশ করলো। সৌম্য জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? উত্তরে ছেলেটার থেকে এমন উত্তর পাবে সৌম্য আশাই করেনি। আমার নাম জানো না বুঝি? এই মাত্র যে আমাকে ওর নাম ধরে ডাকলো। ইতিমধ্যে ইন্দ্র বুবাইয়ের কাছে চলে এসেছে। এসো, এখানে বসো। তোমার ভালো নামও কি বুবাই? আমার একটাই নাম। আচ্ছা বেশ, একটা ধাঁধা বলছি, উত্তর দাও দেখি। সমুদ্রে জন্ম আমার, থাকি লোকের ঘরে, একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে। লবণ। বাহ, তুমি তো ব্রিলিয়ান্ট। দাদুর কাছে শুনেছিলাম। আমি রাত্রে দাদুর কাছে ঘুমোই। দু না গল্প বললে পরে আমার ঘুমই আসে না। আচ্ছা, দাদু তোমাকে হীরের গল্প বলে না? নীল হীরে? তুমি কি ডিটেকটিভ? কি করে বুঝলে? আমাকে একটা কথা বলবো, কাউকে বলবে না তো? ইন্দ্র ফিসফিস করে বলে, আচ্ছা বলবো না, কিন্তু কি কথা? কাল সন্ধেবেলা আমি দাদুর ঘরে বসে পড়ছিলাম। একটা কালো গুন্ডার মতন লোক ঢুকলো। দাদুর দিকে তাকিয়ে বলল, কই আপনার সেই হিরেটা দেখাবেন বলেছিলেন যে? দাদু আলমারি থেকে একটা হিরে বার করলো। লোকটা নেড়ে চেড়ে দেখতে লাগলো। হিরেটা কি নীল ছিল? প্রশ্ন করলো সৌম্য। বোধহয় নীল ছিল। বোধ হয় কেন? তুমি দেখোনি? দেখেছি, কিন্তু খুব চকচকে। একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিয়েছিলাম। তারপর লোকটা দাদুকে হিরেটা দিয়ে বলল, কত টাকা এটা দেবেন? 30 লাখ, 40 লাখ, 50 লাখ, কত? দাদু খুব রেগে গেল। লোকটাকে তাড়িয়ে দিল। লোকটা দাদুকে দেখে নেবে বলল। ইন্দ্রর কপালে চিন্তার রেখা। আচ্ছা বুবাই, লোকটাকে আগে কখনো আসতে দেখেছো? খুদে গোয়েন্দার মতন করে বুবাই বলল, আগে দেখিনি, তবে এখন দেখলে পরে ঠিক চিনতে পারবো। গুরুচরণ বাবু নিচে রাতের খাওয়ার জন্য ডাক দিলেন, তাই বুবাইয়ের সাথে গল্পটা আপাতত স্থগিত থাকলো। খাওয়ার সময় ইন্দ্র ও সৌম্য প্রথম চাকর লালনকে দেখতে পেল। নমিতা দেবীর সাথে খাওয়ার পরিবেশন করছিল সে, যথেষ্ট রুচিসম্পন্ন খাবার, সঙ্গে ভেরি স্পেশাল পোস্তর বড়া। ড্রাইভার জ্যাকও ওদের পাশে বসে ডিনার করছিল। আপ্যায়ন ও তুচ্ছ সংলাপ পর্ব শেষে ইন্দ্র ও সৌম্য তাদের ঘরে ফিরে এলো। 10:30 নাগাদ পাশের ঘর থেকে জ্যাকের নাম ডাকার পর বিশ্রী শব্দ কানে আসতে লাগলো। আরও আধ ঘন্টা সময় কাটলো। পাশের বেডে ইন্দ্র বোধহয় ঘুমিয়ে পড়েছে। সৌম্যর বেডের পায়ের কাছেই ছিল জানলা। ম্যাট জ্বালিয়েছিল বলে মশারি টাঙায়নি ওরা। জানলার বাইরে সরু একটা বারান্দা। তাছাড়া মেঘের মধ্যে জ্যোৎস্নায় একতলার নিচুর বাগান আর রাস্তার কিছুটা অংশ দেখা যাচ্ছে। ঘুমিয়ে যাওয়ার আগে পর্যন্ত শুয়ে শুয়ে সৌম্য জানলার বাইরে লক্ষ্য করছিল ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশে ছেয়ে গেছে। চাঁদের কাছে আসতে না আসতেই তাদের রং সাদা হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য চাঁদটাও অদৃশ্য হয়ে যায়। তারপর সৌম্য ঘুমিয়ে পড়ে। রাত তখন গভীর। মনে হলো কেউ যেন জানলার বাইরে সরু বারান্দা দিয়ে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। ইতিমধ্যে সৌম্যর তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গেছে। একটা সরু পেন্সিলের মতো টর্চের ফোকাস তার মুখে পড়ল। সৌম্য চোখ খুলে জানলার বাইরের দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ঘড়িতে তখন রাত 2টো। বাইরে টিপ টিপ বৃষ্টি আর ঘড়িতে টিকটক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। চোখ যখন প্রায় 8 বোঝা, তখনই জানলার বাইরে থেকে এক নীলচে ঝিলিক সৌম্যর চোখে খেলে গেল।
সৌম্য স্পষ্ট দেখতে পেল এক ছায়ামূর্তির হাতে কিছু একটা নীলাভ জ্যোতি এত অন্ধকারেও চাঁদের আলোয় ঠিকরে পড়ছে। তবে কি সেটা ব্লু ডায়মন্ড? ইন্দ্রকে ডাকার অবকাশ ছিল না সৌম্যর। টর্চটা বের করে খোলা দরজার বাইরে বেরিয়ে এলো সে। কেউ কোথাও নেই। জ্যাকের রুমের দরজা ভেতর থেকেই বন্ধ। নাসা গর্জনের শব্দ এখন আর নেই। হঠাৎ সৌম্য বুঝতে পারল সিঁড়ি দিয়ে কে দ্রুত নেমে গেল। কোনো এক অদৃশ্য হর্ষের নেশা সৌম্যকে নাকে বাঁধা বড়শির মতো টানতে টানতে নিয়ে চলেছে। সৌম্য সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে আসে। এক অদ্ভুত শিহরণে কাউকে ডাকার কথাও তার মাথায় আসেনি। বৃষ্টির গতি নেই, কিন্তু ঝিরঝিরে ছাঁট সৌম্যর চোখে মুখে এসে লাগছে। ঝিঝি পোকার ডাক চারদিকের নিস্তব্ধতাকে আরো যেন বাড়িয়ে দিয়েছে। বাতাসে হাজার জোনাকি ডিম লাইটের মতো কাঁপছে আর অন্ধকারকে আড়ালে বিদ্ধ করছে। সৌম্য কি তবে ভুল দেখল? হঠাৎ সবটুকু জ্যোৎস্নাকে ঘিরে ফেলল খাবলা খাবলা অন্ধকার। বিশাল এক জাল সারা নির্জন গ্রামটাকে ঘিরে ফেলল। হঠাৎ দেখা গেল বাগানের দিকে সদর দরজাটা খোলা। সৌম্য বাড়ির বাইরে তখন বেরিয়ে আসে। অদূরেই একটা লাশ পড়ে আছে। বুকে মনে হয় গুলি লেগেছে, চারপাশটা রক্ত। সৌম্যর কিছুটা চেনা চেনা লাগছে। আরে, এটা তো গুরুচরণ বাবুর লাশ। সৌম্য চিৎকার করতে যাবে এমন সময় কেউ যেন পেছন থেকে ওর মুখটা চেপে ধরল। একটা রুমালে ক্লোরোফর্ম ঢেলে তার সারা মুখে ছিটিয়ে দিয়েছে। সেটা সৌম্যর বুঝতে অসুবিধে হলো না। সৌম্য চিৎকার করে উঠল, কে 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 আপনি? আমি ইন্দ্রদা বলছি, এখন কেমন আছিস? সৌম্য দেখতে পেল সে ঘরের বিছানায় শুয়ে রয়েছে। পাশে ইন্দ্র আর বাড়ির সবাই। সৌম্য গুরুচরণ বাবুকে দেখতে পেল না। সে আস্তে আস্তে উঠে বসে। দেখতে পায় সূর্যকান্ত বাবু, নমিতা দেবী, চন্দ্রকান্ত বাবু সবাই কাঁদছে। ইন্দ্র সৌম্যর উদ্দেশ্যে বলল, কাল রাতে তুই ঠিক কি দেখেছিলি বলতো? আমি 3টে নাগাদ তোর বেডের দিকে তাকিয়ে দেখি তুই নেই। সূর্যকান্ত বাবু আর সবাইকে ডাকতে গিয়ে দেখি গুরুচরণ বাবুও নেই। আমরা মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে আসি। প্রচণ্ড জোরে তখন বৃষ্টি হচ্ছিল। কিছু দূর গিয়ে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। গুরুচরণ বাবুকে অনেক খোঁজাখুঁজি করেও এখনো পাওয়া যায়নি। রাতে ঠিক কি হয়েছিল বলতো? সৌম্য এক এক করে সব কথা খুলে বলল। ঘরে তখন গুরুচরণ বাবুর জন্য কান্নার রোল পড়ে গেছে। ইন্দ্র গম্ভীর হয়ে গেছে। ঘড়ি বলছে সময় তখন সকাল 8টা। এরপর পুলিশ এলো। কিছু জিজ্ঞাসাবাদও চলল। তবে লাশের হদিশ না পাওয়া গেলে তো কিছু করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিল। ইন্দ্র বলে উঠল, তুই লাশ কোথায় দেখেছিলি? চল দেখে আসি। এই বলে ইন্দ্র, সৌম্য, সূর্যকান্ত ও চন্দ্রকান্ত বাড়ির বাইরে আসে। বুবাই, জ্যাক ও নমিতা দেবী ঘরে থাকলো। চাকরটাও রান্নাঘরে গেল। বৃষ্টির জলে ধুয়ে গোটা আকাশটা আজ পালিশ করা আয়নার মতো মনে হচ্ছে। বাগানটায় প্রথমে যাওয়া হলো, কারণ লাশটা যেখানে পড়েছিল সেটা দেখতে যাওয়ার আগে ইন্দ্র বাগানে যদি কিছু পাওয়া যায় তা দেখতে চাইল। বাগানে দাঁড়িয়ে গুরুচরণ বাবুর ছোট্ট দোতলা বাড়িটা ভারী সুন্দর দেখাচ্ছিল। গোটা ছাদটা থেকে লতিয়ে ওঠা গোলাপ আর ফোঁটা ফোঁটা রক্তের মতো ফুলগুলো দুলছে। বাগানটাও অপূর্ব। ঝিরিঝিরি স্পাইডার চন্দ্রমল্লিকার অর্ধবৃত্তাকার নীল হলদে পাপড়িগুলো হাওয়ায় পাখা মেলছে। বাই কালারের ডালিয়াগুলো আনমোনা হয়ে চেয়ে আছে অন্যদিকে। ছোট ছোট টোপরের মতো লাল, হলুদ, সাদা বিচিত্র ফুল মখমলি সবুজ ঘাসে বর্ডার দিয়েছে। তাছাড়াও রয়েছে 2-4টে পেয়ারা আর আম গাছ। একটা রাবার গাছও রয়েছে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। সবাই কাদা মারিয়ে চলল। ইন্দ্র ডান দিকে সার দিয়ে লাগানো লম্বা লম্বা রজনীগন্ধা স্টিকের কাছে গিয়ে বসে পড়ল।
একটা আধ খাওয়া সিগারেট মাটিতে পড়ে ইন্দ্র সূর্যকান্ত বাবুর উদ্দেশ্যে বলল, আপনার বাড়ি থেকে স্মোক করে? আমি ছাড়া কেউ করে বলে তো জানি না। বললেন সূর্যকান্ত বাবু। কাল বৈঠকখানায় দেখেছিলাম একটা সিগারেট পড়েছিল, চার্মস কিনা লক্ষ্য করিনি। জ্যাক কিন্তু মাঝে মাঝে স্মোক করে, বললেন চন্দ্রকান্ত বাবু। ইন্দ্র কোনো মন্তব্য করল না। বাঁদিকে হিল হিলে লম্বা অজানা রঙের ডাঁটার বুকে হরেক রঙের পপি যেখানে দুলছে, তার নিচে এক পাটি চপ্পল, ফিতেটা কেটে গেছে। ইন্দ্র দৃষ্টি সেই দিকেই। সময় নষ্ট না করে সবাই সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ইন্দ্র প্রশ্ন করল, রাত্রে আপনাদের মেইন গেটটা তালা দেওয়া থাকে? চন্দ্রকান্ত বাবু বললেন, হ্যাঁ, বাবারই ডিউটি ছিল ওটা। স্ট্রেঞ্জ। তাহলে কালকে রাতে মেইন গেটটা খুললো কে? আপনাদের বাড়ির বাইরের পাঁচিলটা একবার দেখব। সবাই সদর দরজা পেরিয়ে পাঁচিলের গা বেয়ে চলল। ইন্দ্র পাঁচিলের একটা জায়গা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছিল। একটা কাদামাখা হাতের ছাপ। যে ঢুকেছে সে এই পথ দিয়েই ঢুকেছে, মানে পাঁচিল টুকতে। কিন্তু মেইন গেটটা খুললো কে? কাল যেখানে লাশটা পড়েছিল সবাই সেখানে এলো। চারপাশে কাদা জল। প্রবল বৃষ্টিতে রক্তের দাগ প্রায় ধুয়ে মুছে গেছে। তবু কাদা আর রক্ত মিশে সেখানে রক্ত পড়েছিল সেটা দেখলেই বোঝা যায়। সেই জায়গা থেকে সৌম্য একটা চশমা কুড়িয়ে পায়। চন্দ্রকান্তবাবু চিৎকার করে উঠলেন, এটা তো বাবার চশমা। এরপর সৌম্যর আর কোনো সন্দেহ থাকতেই পারে না যে গতকাল রাতে সে ভুল দেখেছে। কিন্তু যে লোকটা সৌম্যকে অজ্ঞান করে দিয়েছিল সেই কি গুরুচরণ বাবুকে খুন করেছেন? হঠাৎ বুবাই বলে উঠল, দাদুর কি হয়েছে? তোমার দাদু কিছুদিনের জন্য বেড়াতে গেছেন, কিছুদিন পরে কাজ মিটে গেলে চলে আসবেন। ইন্দ্র মাটিতে আধবসা অবস্থায় কতগুলো পায়ের ছাপ লক্ষ্য করছিল। খালি পায়ের ছাপ, চপ্পল বা জুতোর নয়। তবে দুটো যে ভিন্ন লোকের তা দেখলেই বোঝা যায়। একজোড়া ছাপ বড় আর একজোড়া সামান্য ছোট। সবাই বাড়িতে ফিরে এলেন। দেখা গেল গুরুচরণ বাবুর চপ্পল জোড়া বাড়িতেই রয়েছে। তাহলে কি গুরুচরণ বাবু কাল রাতে খালি পায়ে বাইরে বেরিয়েছিলেন? সৌম্য ও ইন্দ্র দোতলায় নিজেদের ঘরে ফিরে এলো। ইতিমধ্যেই চাকর লালন ওদের জন্য ডিম টোস্ট করে নিয়ে এসে টেবিলে রেখেছে। ইন্দ্র ওকে কাছে ডাকলো। বয়স্ক মানুষ, মুখ নিচু করে রেখেছে। চাকরটার মুখের সাথে অসম্ভব রকম মিল গুরুচরণ বাবুর। অবশ্য একটু বয়স হয়ে গেলে মুখের ত্বকের বেশিরভাগ মানুষেরই এক মনে হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। তুমি এ বাড়িতে অনেকদিন আছো, তাই না? হ্যাঁ, বহু বছর। কাল রাতে কোথায় ছিলে? আসলে আমি তো কাল রাতেই সবাইকে খাবার দিয়ে রাতেই বাড়ি চলে যাই। আমার বাড়ি ওই দক্ষিণ পাড়ার ওদিকে। সৌম্য লালনের পায়ের দিকে লক্ষ্য করলো যে সে চপ্পল পরে না। কাল রাতে তুমি যখন বাড়ি যাচ্ছিলে মেন গেটের বাইরে কাউকে দেখেছিলে কি? হ্যাঁ, একজন কিন্তু ঘোরাঘুরি করছিল বাবু, সিগারেটও খাচ্ছিল। লোকটার মুখ দেখেছিলে? না বাবু, বয়স হয়েছে তো তাই চোখে ভালো দেখতে পাই না। সৌম্য জানলার বাইরে সরু বারান্দাটার কাছে চলে গিয়েছিল, কিন্তু ওখান থেকে কিছুই পেল না। আচ্ছা লালন, তোমার বাঁ হাতে কি হয়েছে? ইন্দ্র দৃষ্টি লালনের বাঁ হাতের কিছুটা জায়গা যে ছুলে গেছে সেই দিকে। এমন সময় নমিতা দেবী নিচ থেকে লালনকে ডাকলে লালন চলে যায়। তার কিছুক্ষণ পরে সৌম্য ও ইন্দ্র সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। ইন্দ্র সিঁড়ির কাছে একটা ছোট্ট ভাঙা কাঁচের টুকরো কুড়িয়ে পকেটে রেখে দেয়। নিচে সবাই রয়েছে, কিন্তু গুরুচরণ বাবুর জন্য গোটা বাড়ি নিস্তব্ধ। সিঁড়ি দিয়ে নামতে নামতে এক অচেনা ভদ্রলোককে চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলতে দেখা গেল। সাধারণ বামুনের পোশাক, গায়ে পৈতে, সাদা ধুতি আর গায়ে কমলা কাপড় জড়ানো। মনে হয় স্নান সেরে এসেছেন। বয়স অবশ্যই 30-এর কম। কাছে আসতেই সৌম্য চমকে উঠল।
কাল রাতে যে লোকটা ওকে অজ্ঞান করে দিয়েছিল, এ তো সেই লোকটা। ভয়ে সৌম্যর মুখ শুকিয়ে গেল। অপরিচিত ভদ্রলোকটি হঠাৎ সৌম্যর উদ্দেশ্যে বললেন, আমার দিকে ওভাবে চেয়ে আছো যে, চেনা চেনা লাগছে নাকি? সৌম্য চুপ। ইন্দ্র কৌতূহলী দৃষ্টিতে সৌম্যর দিকে চেয়ে থাকে। হঠাৎ চন্দ্রকান্তবাবু পরিচয় করিয়ে দিয়ে বললেন, এনার নাম সীতাপতি। আমাদের গ্রামে যে কালী মন্দিরটা রয়েছে তার বুদ্ধ পূজারী। বাবা মা কেউই নেই, বাবাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই দুঃখের সংবাদটা শুনেই সকালে ছুটে এসছেন। আর সীতাপতি, এনারা কলকাতা থেকে এসছেন। ইনি ইন্দ্রজিৎ সান্যাল, খুব নামকরা গোয়েন্দা। আর ইনি হলেন তার অ্যাসিস্ট্যান্ট সৌম্যবাবু। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটু বাজার ঘুরে আসি। সীতাপতি আপত্তি করে বললেন, না না, আমাকে উঠতে হবে। সকালে মন্দিরে পুজো সেরে সোজা এদিকে এসেছি। আজ একটু তাড়াতাড়ি ফিরবো। বারাইপুর থেকে পিসিমা আসার কথা আছে। ইন্দ্রদের ধন্যবাদ জানিয়ে সীতাপতি চলে গেলেন। সৌম্য লক্ষ্য করল সীতাপতিও খালি পায়ে এসেছেন। কিন্তু এই নিরহ মুখটাই যে গতকাল রাতে হিংস্র হয়ে উঠেছিল সে ব্যাপারে সৌম্য নিশ্চিত। এতদিন সে ইন্দ্রর সাথে রয়েছে। কোনো মানুষকে দেখে একেবারেই তাকে ভুলে যাবে এমনটা সে কিন্তু নয়। তবে ইন্দ্রকে কথাটা বলার এখনো সে সুযোগ করে উঠতে পারল না। দুপুরে খাওয়া দাওয়ার পর ইন্দ্র ও সৌম্য দোতলায় নিজেদের রুমে চলে এলো। বুবাইয়ের সাথে এখন বেশ বন্ধুত্ব হয়ে গেছে। বুবাই সৌম্যর বেডেই বসেছিল। এবার সৌম্য সীতাপতির সম্পর্কে ওর সন্দেহের কথাটা ইন্দ্রকে বলেই ফেলল। কথাটা শোনার পর ইন্দ্র বেশ গম্ভীর হয়ে গেল। বুবাই টেবিলে রাখা বল পেনটা নিয়ে নাড়াচাড়া করছিল। ইন্দ্র যে এখনো অতল রহস্যে তলিয়ে তা ওকে দেখে বোঝাই যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর ইন্দ্র বলল, কাল রাতের ওই লোকটা যদি সীতাপতিই হয়, তবে বাগানের চটিটা কাটছিল আর সিগারেটটাই বা কে খেয়েছিল? এতক্ষণ আপনারা শুনছিলেন শান্তনু দাস রচিত ব্লু ডায়মন্ড রহস্য গল্পের প্রথম অংশ। এই গল্পের পরবর্তী অংশ শোনার জন্য আপনাকে নজর রাখতে হবে আগামী সপ্তাহে SR ক্রিয়েশনের ইউটিউব পেজে। নমস্কার।